হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে চলে এসেছি পর্ষদের টেস্ট পেপারের সেকেন্ড যে ফিজিক্সের পেজটা আছে সেই পেজটা। এক নাম্বার পেজ নয়, এটা 2 নাম্বার পেজ। ঠিক আছে, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না। ওকে, 259 পেজ। পেজ হচ্ছে গিয়ে 259, বুঝলে? 259 শর্ট কোশ্চেনের অ্যান্সার করা আছে ওখানে, সেই জন্য আমি শর্ট কোশ্চেন প্রথমে নিয়ে আসিনি। প্রথম বড় কোশ্চেনগুলোকে আমি সলভ করিয়ে দেবো ঠিক করেছি, তারপরে শর্ট কোশ্চেন নিয়ে আসবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, বলছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। প্রথম কোশ্চেন আছে, গ্যাসের অণুগুলোর গতির ওপর চাপ কীভাবে নির্ভর করে। দেখো, তোমরা একটা কাজ করবে, প্রথমে কোশ্চেনগুলোকে আবার দেখে নাও এখানে যে কী কী কোশ্চেন আছে। আমি সমস্ত সলিউশনের পরে নিয়ে এসেছি, আমি তারপরে পরপর সলিউশনগুলো করিয়ে দেবো। যে সলিউশনগুলো দেখাবো সব এখানে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? নইলে কী হচ্ছে বলো তো, ওই বারবার কোশ্চেনে আসতে সলিউশন আসতে না একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো ভিডিওটা লেন্থি হয়ে যাবে, তার থেকে কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো সলিউশন করে দিয়েছি, এখানকারও কিছু কোশ্চেন সলিউশন করে দিয়েছি। ওকে, তো এইগুলো একটুখানি তুমি দেখে নিও, আর আমি ওইখানে না হয় কোশ্চেন নাম্বারটা বলে দেবো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। এইটা হচ্ছে 3.1 কোশ্চেন, 259 পেজের। দেখো, যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মনোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। তার মানে আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম যে জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করে, ঠিক আছে, খুব বেশি ব্যবহার না করে পরিবেশ বান্ধব মতো প্রযুক্তি ব্যবহার করতে হবে জীবাশ্ম জ্বালানি, ভবিষ্যতের জন্য জীবাশ্ম জ্বালানি বাঁচিয়ে রাখতে হবে। তো এইসব ঘটনাগুলো যে পদক্ষেপের মাধ্যমে গ্রহণ করা হয় তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। এটা আমি আগেও বলে দিয়েছি, কোশ্চেনটা অনেকবার কমন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট উত্তর আছে। এটা কত নাম্বার কোশ্চেন আমি সেটা আগে তোমাদেরকে জানিয়ে রাখি। কোশ্চেনটা হচ্ছে 3.2 এর অ্যান্সার এটা। কোশ্চেনটা ছিল, শুনে নাও, আমি বলে দিচ্ছি একবার। গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে। তার মানে চাপ বাড়লে গ্যাসের অণুর গতি বাড়বে না কমবে। গ্যাসের অণুগুলির সহিত গ্যাস আধারের দেওয়ালের স্থিতিস্থাপক সংঘাতের দরুন দেওয়ালের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাহাই হলো গ্যাসের চাপ। সুতরাং গ্যাসের অণুর গতিশীলতার জন্যই গ্যাসের চাপ সৃষ্টি হয়। এখানে আমি বলে দিয়েছি গ্যাসের চাপ কাকে বলে সেইটা, ঠিক আছে? এই কোশ্চেনটাও দেখবে আছে। হ্যাঁ, তো গ্যাসের চাপ কাকে বলে আমি সেইটা বলে দিয়েছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার তোমাদের কোশ্চেনে এখানে চেয়েছে যে গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে কি গতি বাড়বে না কমবে। মনে রাখবে, লিখে নেবে, আমি বলে দিচ্ছি, গতিশক্তি শুধুমাত্র তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রার ওপর নির্ভর করে। চাপ বাড়লে বা কমলে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। ওকে, মনে রাখতে হবে। আর গ্যাসের চাপ কাকে বলে আমি ওইটা আরেকবার বলে দিই। মনে করো এটা একটা কোনো পাত্র, ঠিক আছে? এই পাত্রতে গ্যাস রাখা আছে। এই পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলো যে বল প্রয়োগ করবে তাকেই বলা হবে গ্যাসের চাপ। ওকে, এইটাই কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে। পরের কোশ্চেন হচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যায় তখন চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। এইটা তোমরা পেয়ে যাবে 3.3-তে। এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে 3.3-তে। দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো এলো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে আলো কিন্তু অবিলম্বের দিকে বেঁকে যাবে। অবিলম্বের দিকে বেঁকে গেছে, বলো ঠিক কি না? ওকে, বেঁকে গেছে, নো প্রবলেম। এই অ্যাঙ্গেলটা আই, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? আর। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে যদি এই সারফেসটা না থাকতো, আলো কোন দিকে বেরিয়ে যেত? এই ডট ডট লাইনটার মধ্যে দিয়ে বেরিয়ে যেত, ওপর দিয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটা তো তাই হবে, ঠিক কি না? কারণ হচ্ছে গিয়ে বিপ্রতীপ কোণ, যদি দুটো এরকম ক্রস লাইন থাকে, এইটা যা হবে এইটা তো তাই হবে, বিপ্রতীপ কোণ, ঠিক কি না? তাহলে এইটা যদি গোটাটা যদি আই হয়, ঠিক আছে, এইটুকু যদি আর হয়, তাহলে এইটুকু কত? তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর। ব্যাস, হয়ে গেল। আর এইটাই কিন্তু দেখো এখানে লেখা আছে,
ঠিক আছে, কোণের নাম ধরে লেখা আছে AON গ্রেটার দেন BON, মানে আপতন কোণ ইকুয়াল টু প্রতিসরণ কোণ। তাহলে চ্যুতিকোণ কত হবে? দেখো BOB ড্যাশ, মানে এই কোণটা চ্যুতিকোণ, BOB ড্যাশ হচ্ছে চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ সমান আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, তাহলে I মাইনাস R, ব্যাস হয়ে গেল। ওকে, পরের কোশ্চেনে যাব। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি চিত্রসহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমরা কত নম্বরে পেয়ে যাবে আমি বলে দিচ্ছি, এটা পেয়ে যাবে তুমি 3.3-তে। আগেরটা ছিল 3.3 অথবা, আর এইটা 3.3-তে পেয়ে যাবে। দেখো আগে কাকে বলে সেটা পড়ে নাও। কোনো ত্রুটিপূর্ণ চোখ যদি দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তুকে দেখতে না পাই, তাহলে এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। ব্যাস এইটুকু লিখলেই হবে দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে। যদি বলে চিত্রসহ ব্যাখ্যা করো, তাহলে এই চিত্রটা দিতে হবে। দেখো এইখানে একটা বস্তু আছে, আলোকরশ্মি গেল ঠিকই, কিন্তু একবারে রেটিনায় এসে মিলিত হতে পারলো না। কোথায় মিলিত হলো বাবা? একবারে রেটিনার পিছনে। তাহলে আমরা তো সেটাকে অস্পষ্ট দেখব, ভালো করে তো দেখতে পাবো না। তাহলে একে যদি রেটিনায় মেলাতে হয় তাহলে কি করতে হবে? যদি রেটিনায় মেলাতে হয় তাহলে আমাকে আগে একটা উত্তল লেন্স কিন্তু রাখতে হবে, কারণ উত্তল লেন্স কি করে? আলোক রশ্মিকে বেঁকিয়ে কাছে এনে দেয়, তাই না? ওকে, দেখো কাছের বস্তুকে সমস্যাটা হচ্ছে, কিন্তু দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো যদি বলে যে এই ছবিটা তুমি নাও দিতে পারো, তুমি শুধু এই ছবিটা দিলেই হবে, যে কাছের বস্তুকে দেখতে অসুবিধা হচ্ছে, শুধু এই ছবিটা দিলেই হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, বেশ। কাকে বলে দিয়েছে শুধু, আর চিত্রসহ ব্যাখ্যা শুধু চিত্রটাকে দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানে লিখবে যে সুস্থ চোখের নিকটবিন্দু 25 সেন্টিমিটার হলেও দীর্ঘদৃষ্টি সম্পন্ন চোখের সামনে 25 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। তাহলে সুস্থ চোখে 25 সেন্টিমিটারের বস্তু রাখলে আমরা দেখতে পাই, কিন্তু যেটা দীর্ঘদৃষ্টি সেটা 25 সেন্টিমিটারে যদি রাখি তাহলেও দেখতে পাই না, রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। ব্যাস এতটা লিখলেই হবে। আচ্ছা, পরের কোশ্চেন বলে দিচ্ছি আমি। এই যে এই কোশ্চেনটা ভাই, এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, এটা লেভেলের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা কত নম্বরে পাবে বলে দিই। এটা হচ্ছে 4.4, হ্যাঁ 4.4। কোশ্চেনটা আছে একটি আলোকরশ্মি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তার মানে তোমাকে ছবি এঁকে দেখাতে হবে যে উত্তল লেন্স, ঠিক আছে, কখন অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। প্রথমে তোমাকে এই ছবিটা দিতে হবে, এটা একটা উত্তল লেন্স। বস্তুকে আমি কোথায় রেখেছি? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে বস্তু রেখেছি, দেখতেই পাচ্ছ। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? এখানে। ঠিক আছে, প্রথমে আলোক রশ্মি সোজা গেল, ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, আর একটা যে আলোক কেন্দ্র দিয়ে গেল সে কোনো দিকেই বেগলো না। এরা দুজনা কোনো দিনই মিলিত হবে না, আর মিলিত হবে না বলেই কিন্তু এটাকে পিছনের দিকে ডট 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 করে বাড়িয়ে দিতে হবে, তাহলে এইখানে মিলিত হলো। এইটা হচ্ছে কি? এই বস্তুর অসৎ প্রতিবিম্ব, আর এটা সমশীর্ষ এবং বিবর্ধিত, তার মানে এটা বস্তুর থেকে অনেকটা বড়, তাই না? তাহলে এই ছবিটা দিতে হবে, এই ছবিটা আছে 2 নাম্বার। ঠিক আছে, আর ব্যাখ্যা করতে বলেছে তোমাকে শুধু কতটা লিখতে হবে আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও কতটা লিখতে হবে। শুধু বলে দিতে হবে কোথায় বস্তুকে রেখেছো। বস্তুকে কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখলে প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় অনেক বড় হয়। এতটা লিখলে ঠিক আছে। আর এটাও লিখবে উত্তল লেন্সের যে পাশে বস্তু থাকে সেই পাশেই সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, ব্যাস এটুকু লিখলেই হবে। হ্যাঁ, আর যদি পারো এই লাইনটা দিয়ে দিও, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধনও হবে তত বেশি। ওকে, যদি বলে কখনো যদি বলে যে এর একটি ব্যবহার লেখো, তখন এইটা মনে রেখো, উত্তল লেন্সের এই ধর্মকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বিবর্ধক কাঁচ, আতস কাঁচ যেটা আমরা যাকে বলি আর কি, বুঝতে পেরেছো? ওইখানে কিন্তু এই ধর্মটাকে কাজে লাগানো হয়। কারণ তুমি লেখাগুলোকে যদি দেখো দেখবে বইয়ের পাতার লেখা অনেক সময় ওইগুলো দিয়ে দেখা হয়, ওই লেন্সগুলো দিয়ে, বা কোনো ছোটো লেখা, তখন ওই লেখাটাকে তো ধরা হচ্ছে অনেক কাছে না, তাহলে ওটা তো আলোক কেন্দ্র কাছাকাছিই থাকছে, তো তখন বড় দেখায় প্রতিবিম্বটা, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে এইটা দেখবে তোমরা 3.4-এ পেয়ে যাবে। বলছে একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 190 ওয়াট, এর অর্থ কী? তোমাদের ওই কোশ্চেনটা 190 ওয়াট দেয়নি, শুধু 100 ওয়াট বলেছে। নো প্রবলেম, লেখা স্টাইলটা তো একই না। দেখো, বৈদ্যুতিক বাল্বের গায়ে এত লেখার অর্থ হলো বাতিটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট লাইনের 2 প্রান্তে যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। ভালো করে মনে রাখবে, প্রতি সেকেন্ডে, আচ্ছা এটা 100ই হবে, এটা ভুল লিখেছে ওরা, এটা 100 ওয়াট। ঠিক আছে,
100 ওয়াটই হবে, এটা টাইপিং মিস্টেক আছে। ওকে, 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে এবং তখন ওর ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি হবে। এই সবটাই কিন্তু লিখতে হবে। তার মানে মুদ্রা মুদ্রা তুমি বুঝে নাও ভালো করে জিনিসটা, যে যদি এটা এরকম কোশ্চেন কিছু আসে, আমি বলে দেবো যে বাতিটিকে হ্যাঁ এত ভোল্টে যুক্ত করলে ও প্রতি সেকেন্ডে 100 ওয়াট, প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। প্রতি সেকেন্ডে 100 জুল কেন বলছে বলে দিই। 100 ওয়াট মানে কি, তার মানেই তো 100 জুল পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি সে ব্যয় করবে, বুঝতে পেরেছ? আর তখন কিন্তু সে সব থেকে উজ্জ্বলভাবে আলো দেবে। ওকে, পরের কোশ্চেনে যাই। দেখো বলছে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধর্মের তুলনা করো। আচ্ছা, বারবার ফোন আসার জন্য সরি, ঠিক আছে, একটু ইন্টারাপ্ট হচ্ছে। ওকে, দেখো এই কোশ্চেনটা আছে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের যে ধর্মের তুলনা, এটা আছে 3.5-এ, 3.5-এ, ঠিক আছে। দেখো ন্যাপথলিন এর গলনাঙ্ক, ন্যাপথলিন সমযোজী যৌগ, এর গলনাঙ্ক 80.2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। আর সোডিয়াম ক্লোরাইড কি, এটা তো তড়িৎযোজী যৌগ, এর গলনাঙ্ক সবসময় বেশি হবে, 801 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। ওকে, ন্যাপথলিন সমযোজী যৌগ বলে জলে অদ্রাব্য, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে জলে দ্রাব্য। ঠিক আছে, তো 2 নাম্বার আছে, হ্যাঁ দুটো বলে দিলাম। আরও যদি কিছু লিখতে মনে হয় তো এখান থেকে তোমরা লিখতে পারো, ঠিক আছে। দেখো ওকে, তো এই দুটো বললেই হবে, ঠিক আছে। একটা দিয়ে দেবে গলনাঙ্কর ভিত্তিতে আর একটা জলে দ্রাব্যতার ভিত্তিতে। ওকে, ভৌত ধর্মের ভিত্তিতে বলেছে যেহেতু, সেই জন্য এই দুটো দিলাম, ঠিক আছে। এবার দেখো 3.5-এর অথবাতে তোমরা পেয়ে যাবে আয়নীয় এবং 3.5 অর, এখানে তোমরা সমযোজী এবং আয়নীয় যৌগের পার্থক্য একটা কোশ্চেন আছে, সেটা পেয়ে যাবে। আর এটা আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে ভৌত অবস্থা দেবে। দেখো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের কিন্তু চাপ ও উষ্ণতায়, সাধারণ চাপ ও উষ্ণতায় কেলাসাকার কঠিন পদার্থ হয়, কিন্তু সমযোজী যৌগগুলো গ্যাসীয় ও তরল পদার্থ, তবে এই যৌগগুলি কঠিন অবস্থাতেও থাকতে পারে। গলনাঙ্ক আমরা আগেই পড়ে নিয়েছি, তাই না? আয়নীয় যৌগের যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের সেগুলো কম হয়। দ্রাব্যতা, দ্রাব্যতা আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবক, যেমন জল দ্রাব্য, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, যেমন কেরোসিন। কিন্তু সমযোজী যৌগ সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য আর ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। আয়নীয় যৌগে কোনো অণুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, আয়ন আছে তো অণু কী করে থাকবে, তাই না? কিন্তু সমযোজী যৌগে অণুর স্বতন্ত্র অস্তিত্ব আছে। আয়নীয় যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ আয়ন আছে, এরা তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, এইবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখি নেক্সট কোয়েশ্চেনটা কী নেওয়া আছে। দেখো কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট গঠন, এইটা তোমরা পেয়ে যাবে 3.6-এ। দেখো যদি 2 নাম্বার দেয় তো জাস্ট গঠনটা দেখিয়ে দিলে আর ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দেবে। কি কি লিখবে বলে দিচ্ছি। প্রথমে এইটা লিখবে, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, কেতে 2, এলে 4, তাহলে 4 আর 2 6টা। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 6, এটাও লিখে দিলে, 2 আর 6 কটা, 8টা। বেশ, তাহলে বুঝতেই পারছো তোমরা যে এলের আরও 2টো দরকার, তবে অষ্টক পূর্তি হবে, মানে সরি অক্সিজেনের এল কক্ষপথে আরও 2টো দরকার, তবে অষ্টক পূর্তি হবে। আবার কার্বনেরও কিন্তু 4টে দরকার, তবে অষ্টক পূর্তি হবে, কারণ 4টে আছে আর 4টে হলে অষ্টক পূর্তি হবে। ঠিক আছে, এবার গঠনটাকে দেখাই। এই 2টো লাইন লিখে দিলে তারপরেই তুমি গঠন দিয়ে দেবে। দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে কটা পেয়েছিলে? অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা, 1 2 3 4 5 6 লিখে দিয়েছি। ঠিক আছে, কার্বনেরও দেখো 4টে, আর অক্সিজেনের 6টা, কারণ CO2 তো 2টো অক্সিজেন 1টা কার্বন, তাহলে 2টো করে ইলেকট্রন এরা কিন্তু শেয়ার করবে। 2টো করে ইলেকট্রন যখন শেয়ার করেছে, অক্সিজেনের কটা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। কার্বনের দরকার ছিল 4টে, তাহলে দেখো ও 4টে পেয়ে গেছে, তাহলে 4টে 4টে 8টা হয়ে গেছে। আবার এই অক্সিজেনটাও কিন্তু পেয়ে গেছে 8টা, ব্যাস। আর 2টো ইলেকট্রনে কি? 2টো ইলেকট্রনে 1টা বন্ধন, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? 1 2 3 4, 4টে ইলেকট্রনে তাহলে 2টো বন্ধন, এই দিকেও 4টে ইলেকট্রনে 2টো বন্ধন। ওকে, বেশ। নেক্সট
নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এই ভিডিওটা আজকে 15 মিনিট হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরের কোশ্চেন আবার আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? আজকেই আপলোড হবে নেক্সট ভিডিও, ওকে।